আগুন একজন রকস্টার, গান দিয়ে সবাইকে মাতালেও ভালোবাসার কাছে একজন পরাজিত মানুষ। প্রচণ্ড ভালোবাসার পরেও মীরা তাকে ছেড়ে চলে যায়। কেন ছেড়ে চলে যায় সেইটাই এই গল্পের মূল টার্নিং পয়েন্ট। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কোন মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা নিয়ে এসেছি শাকিব খানের ক্যারিয়ারের একদম ভিন্নধর্মী মুভি রকস্টারের এক্সপ্লেনেশন। যেহেতু মুভিটি এখনও হলে চলছে, তাই আমরা কিন্তু ট্রেলার কাট দিয়ে এক্সপ্লেনেশনটি করে ফেলব। এতে করে একই সিন বারবার চলে আসবে, তাই আশা করছি ব্যাপারটাকে আপনারা বুঝবেন। আর হ্যাঁ, গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে মুভিটি দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা স্টেডিয়াম দিয়ে। না, সেই স্টেডিয়ামে কেউ ক্রিকেট বা ফুটবল দেখার জন্য অপেক্ষা করছে না। স্টেডিয়াম ভর্তি সবাই অপেক্ষা করছে কখন রকস্টার আগুন এসে তার আগুন ঝরানো পারফরমেন্স করবেন। কিন্তু সবাই যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধুমাত্র আগুনের পারফরমেন্স দেখার জন্য, তখন আগুনকে কোথাও পাওয়া যাচ্ছে না। শো ম্যানেজমেন্ট হন্যে হয়ে আগুনকে খুঁজছে, কিন্তু আগুনকে কোথাও পাচ্ছে না। সিন শিফট করে আগুনের দিকে নিয়ে যাওয়া হলে আগুনকে একটা নির্জন জায়গায় বিষণ্ণ অবস্থায় দেখতে পাওয়া যায়। এমন আগুনকে দেখে মনে হয় হয়তো আগুনের সাথে বড় কিছু ঘটেছে। আগুনের পর একজনের থেকে ড্রিঙ্কস নিয়ে গাড়িতে ওঠে, তারপর ড্রিঙ্কস করে মদ্যপ অবস্থায় বেপরোয়া হয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে স্টেডিয়ামের দিকে। আগুন একজন রকস্টার, তাই তার ফ্যান অনেক। এমনকি তার ফ্যানরা ঠিকই আগুনের গাড়ি চেনে, তাই আগুন স্টেডিয়ামের কাছাকাছি আসা মাত্রই অগণিত ফ্যান আগুনের গাড়ি ঘিরে ধরে। ম্যানেজমেন্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে আগুন আসে স্টেডিয়ামের মঞ্চে। আগুনকে দেখা মাত্রই স্টেডিয়াম ভর্তি উল্লাসী অডিয়েন্স খুশিতে চিৎকার করে ওঠে। এরপর আগুন যখন তার পারফরমেন্স শুরু করে দেয়, তখন সিন নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। আগুন কোনো সাধারণ ঘরের ছেলে নয়, বরেণ্য ক্লাসিক্যাল মিউজিক ওস্তাদ জুনায়েদের একমাত্র ছেলে হচ্ছেন আগুন। ওস্তাদ জুনায়েদকে দেশের সবাই এক নামে চেনেন, কিন্তু আগুন একদমই ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে না। সে সবসময় রক মিউজিক নিয়েই পড়ে থাকে। এমনকি তার লাইফস্টাইল বেশ উগ্র, যেটা বাবা জুনায়েদ একদমই পছন্দ করেন না। একদিন আগুন স্বপ্নে দেখে সে দেশের সবচেয়ে বড় রকস্টার হয়েছে, সবাই তাকে নিয়ে মাতছে। এই স্বপ্ন আগুনের অনেক ভালো লাগে, তাই পরের দিনেই বন্ধু আসলামকে এসে তার স্বপ্নের কথা জানালে আসলাম বলে, তোর বাবা হচ্ছেন ক্লাসিক্যাল মিউজিকের ওস্তাদ, আর তুই কিনা রকস্টার হবি। সেদিনই আবার জুনাইদের একটা কনভেনশন হলে ক্লাসিক্যাল মিউজিকের উপর প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে তিনি আগুন এবং আসলামকেও নিয়ে যেতে থাকেন, কিন্তু গাড়ির মধ্যেই জুনাইদ আগুনকে জানিয়ে দেন প্রোগ্রামে গিয়ে কোনো উল্টাপাল্টা কিছু করবে না, সবার সামনে আগুন রূপটা দেখাবে না। সেখানে অনেক গুণী মানুষ থাকবেন। আগুন বাবার কথায় সম্মতি জানিয়ে হ্যাঁ জ্ঞাপন করে। একটু পরেই তারা প্রোগ্রামে এসে উপস্থিত হয়। জুনায়েদ আগুনকে একটা জায়গায় বসতে বলে চলে যান তার প্রোগ্রামে। এদিকে আগুন এখানে এসে বাবার কোনো কথা না শুনে শুরু করে দেয় নেশা করা। এই প্রোগ্রামে আরেক বড়লোক ঘরের ছেলে ঋষাদের মিউজিক রিলেটেড ব্যাপার নিয়ে তর্কাতর্কি চলে। এতে আগুনের মাথা আরও গরম হয়, নেশার ডোজ বাড়িয়ে দেয়, আর এতেই ঘটে বিপত্তি। নেশা করার সময় যে ধোঁয়াটা উঠছিল সেইটা এসে বিল্ডিংয়ে থাকা স্মোক ডিটেক্টরে লাগে। এতে অটোমেটিক্যালি ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, ছাদ থেকে পানি পড়তে শুরু করে। সেখানে উপস্থিত সবাই ভেবে নেয় হয়তো আগুন লেগেছে, তাই ছোটাছুটি শুরু করে। সিকিউরিটি গার্ডরা পুরো ব্যাপার তদারকি করে বুঝতে পারে এসব ঘটেছে আগুনের নেশা করার জন্য, তাই তারা আগুনকে নিয়ে আসে বাবা জুনাইদের কাছে। জুনাইদ সবকিছু শুনে আগুনের উপর প্রচণ্ড রেগে যায়। এক্সট্রা কিছু যেন না করে সেটা তাকে আগেই বলে রেখেছিল, কিন্তু আগুন সেইটাই করে ফেলেছে, তাই জুনায়েদ আগুনের উপরে আরও রেগে যায়। তখনই সবাইকে নিয়ে চলে আসে। বাবার কাছে প্রচণ্ড বকাবকি শুনে আগুনেরও অনেক রাগ উঠে যায়, তাই বাড়িতে ফিরেই আগুন চলে আসে তার স্টুডিওতে। এসেই রাগ অভিমানে লিখতে বসে গান। হ্যাঁ, আগুন কোনো গান গায় না, বন্ধু বান্ধব মিলে একটা রক ব্যান্ড করেছে, যেটার গান এবং মিউজিক কম্পোজ করে আগুন। মূলত আগুন কখনো মূল ভোকালিস্ট হতে পারেনি, সেটা ছোটবেলায় ঘটে যাওয়া একটা ইনসিডেন্টের কারণে। আগুন ছোটবেলায় একবার গান গাইতে মঞ্চে উঠলে সবাই দেখে ভয়ে কাঁপছিল। এরপর থেকে সে আর কখনো মঞ্চে গান গাওয়ার সাহস করেনি। মিউজিক তার প্যাশন হওয়ায় গান এবং মিউজিক কম্পোজ করে বন্ধুদের নিয়ে রক গানের ব্যান্ড করেছে, যেখানে মূল ভোকালিস্ট হিসেবে আছে বন্ধু রক্সি। কিছুক্ষণ পর অন্য সবাই স্টুডিওতে আসে। সেখানে আসলাম এসে আগুনকে জানায় 2 দিন পর তাদের একটা কনসার্টে পারফরমেন্স করতে হবে। মূলত কনসার্টটা ওয়ারফেজ ব্যান্ডের, কিন্তু মাঝে মাঝে তারাও গাইবে। আগুন রাজি হয়ে যায়, সবাই মিলে শুরু করে প্র্যাকটিস। আগুনও মন খারাপ নিয়ে সেখানে অংশগ্রহণ করে। বন্ধু আগুনকে মূল ভোকালিস্ট হতে সবসময় ইন্সপায়ার করে, কারণ একটা গানের পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম করে আগুন। আবার গানের গলাও বেশ ভালো, কিন্তু আগুন সবসময় গানের পেছনের মানুষ হয়েই থাকতে চেয়েছে।
আজকেও তাই বন্ধুদের কথার পিঠে এই কথাটাই বলে। তার কাছে মূল ভোকালিস্ট হিসেবে রক্সি বেটার। বাইরে বন্ধুরা মিলে যখন কথা বলছিল তখন তাদের সামনে দামি গাড়ি নিয়ে উপস্থিত হয় রিশাদ। সেদিনের তর্কাতর্কি এখানে আরও চরম পর্যায়ে রূপ নেয়। এক পর্যায়ে আগুন রিশাদের গাড়ি দ্রুততার সাথে চালিয়ে ইচ্ছে করেই একটা খুঁটির সাথে আঘাত করে, যাতে করে রিশাদ তার শিক্ষা পায়। রিশাদ এতে অনেক রেগে গিয়ে আগুনকে অনেক কথা শোনালে আগুন কোনো পাত্তাই দেয় না। এরকম রিশাদকে ইগনোর করে আসলামকে তার বাইকে উঠিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই চলে আসে কনসার্টের দিন। যেহেতু ওয়ারফেজ গাইবে তাই কনসার্ট এলাকায় মানুষের সমাগম বেশ ভালোই হয়, কিন্তু আগুন এবং তার ফ্রেন্ডরা চিন্তায় পড়ে যায়। এত মানুষের সামনে এর আগে তারা কখনো গান গায়নি। এর মধ্যেই তাদের চিন্তা আরও বেড়ে যায়, কারণ স্টেজে ওঠার সময় হয়ে গেছে। তারপরও রক্সি উপস্থিত হয়নি। রক্সিকে বারবার ফোন করার পরেও তাকে পাওয়া যায় না। অনেকক্ষণ পর ফোন ধরার পর রক্সি জানায়, আমি অ্যাক্সিডেন্ট করেছি, কোনোভাবেই আজকের কনসার্টটা করতে পারবো না। এই কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রথমবার সবাই এত মানুষের সামনে পারফরমেন্স করতে যাবে, সেখানে কিনা মূল ভোকালিস্টই নেই। কিন্তু সবার সম্মান তো রক্ষা করতে হবেই। সবাই আগুনকে গান গাইতে বললে আগুন শুরুতে করতে চায় না, কিন্তু বন্ধুদের জোড়াজুড়িতে আগুন এক পর্যায়ে রাজি হয়ে যায়। তবে গান গাওয়ার শুরুতেই আগুন কাঁপতে থাকে, সে ছোটবেলার মতোই। এতে করে কনসার্টে উপস্থিত মানুষেরা আগুনকে নিয়ে মজা করে, যা গিয়ে আগুনের একদম ইগোতে লাগে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আগুন আবার গান গাওয়া শুরু করলে সবাই তা এনজয় করে, যা দেখে আগুন যেন তার আসল গান গাওয়ার শক্তিটা ফিরে পায়, সবাইকে মাতায়। ঠিক এই অবস্থাতেই আগুনের চোখ যায় কনসার্টে উপস্থিত এক মেয়ের দিকে। মেয়েটিও আগুনের পারফরমেন্স অন্য সবার মতোই উপভোগ করছিল। আগুন এত মানুষের ভিড়ে প্রথম দেখাতেই মেয়েটির মায়ায় পড়ে যায়। তাই কনসার্ট শেষ করে আগুন দ্রুত আসে মেয়েটির কাছে। তখন জানা যায় মেয়েটির নাম মীরা। দেখতে খুবই মিষ্টি। নিজেদের মধ্যে দুজন র্যান্ডমলি কথা বলা শুরু করে। মীরারও আগুনের গান ভালো লেগেছিল, তাই আগুনের সাথে কথা বলতেও মীরা স্বাচ্ছন্দ্য বোধ করছিল। কিন্তু এর মধ্যেই কনসার্ট এলাকায় একটা হট্টগোল শুরু হয়। সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তা দেখে আগুন মীরার হাত ধরে কনসার্টের বাইরে নিয়ে আসে। এতে করে মীরা অবাক হয়ে যায়, আবার কিঞ্চিত খুশিও হয়। আগুনের পর মীরাকে তার গাড়ি করে এখান থেকে চলে যেতে চাইলে মীরা গাড়িতে উঠতে রাজি হয় না। মীরা বলে, আমি আপনাকে চিনি না, আজকেই মাত্র পরিচয় হয়েছে, আপনার গাড়িতে আমি কেন উঠতে যাব? আগুন তখন জানায়, আমি যদি খারাপ হতাম তাহলে কি সবার আমার গান ভালো লাগতো? আমি যদি খারাপই হতাম তাহলে তোমার ভালোর জন্য কি আমি তোমার হাত ধরে বাইরে নিয়ে আসতাম? আর আমি যদি খারাপই হতাম তাহলে আমাদের প্রথম কনভারসেশনে সেটা তুমি বুঝতে পেরে যেতে। তখন যখন আমাকে খারাপ ভাবোনি, তাহলে এখনো ভাবো না। আগুনের এসব কথাতে মীরা কিছুটা ইমপ্রেস হয়। নির্দ্বিধায় গাড়িতে ওঠে। আগুনের পর মীরাকে নিয়ে একটা বিল্ডিং এর ছাদে এসে নিজেদের জীবনের সহ আজকের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গল্প গুজব করতে থাকে। ধীরে ধীরে আগুনের সব কথাগুলো ভালো লাগছিল। এর মধ্যে দুজন আরো বেশ কয়েকদিন দেখা করে, আর এভাবেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। মীরা তো আগুনের সঙ্গকে বেশ এনজয় করছিল। আগুন সবকিছু বাদ দিয়ে শুধু মীরাকে নিয়েই পড়েছিল। কিন্তু ততদিনে আগুনের কনসার্টে গাওয়া প্রথম গানই তুমুল ভাইরাল হয়ে যায়। লোকমুখে শুধু আগুন নামটাই চলে আসে, যা আগুনের মিউজিক্যাল লাইফকেও একদম পরিবর্তন করে। এর মধ্যেই একদিন আসলাম আগুনের সাথে পরিচয় করিয়ে দেয় ডিএসকে মিউজিক কোম্পানির মালিক ববির সাথে। ববিরও আগুনের প্রথম গান ভালো লেগেছে। ববি সামনাসামনি আগুনের গানের গলার অনেক প্রশংসা করে জানায়, আমার মিউজিক কোম্পানির নেক্সট অ্যালবামে তুমি গাইবে, দেশ বিদেশে অনেক প্রোগ্রামে তুমি গাইবে, তুমি শুধু সেরা কিছু তৈরি করো, বাকিটা আমি দেখব। আগুন এবং আসলাম ববির কাছ থেকে এসব কিছু শুনে অনেক খুশি হয়ে যায়। ববি এরপর কন্ট্রাক্ট সাইনের জন্য একটা ডেট ফিক্সড করে চলে যায়। সেদিন আগুন মীরাকে তার মিউজিক কোম্পানির সাথে চুক্তির ব্যাপারটা জানালে মীরাও অনেক খুশি হয়। চলে আসে কন্ট্রাক্ট সাইনের দিন। ববি আগুনকে একটা নাইট ক্লাবে কন্ট্রাক্ট সাইনের আমন্ত্রণ জানালে আগুন সেখানে মীরাকে নিয়ে আসে। মীরা সেখানে এসে কিছুটা ইতস্তত বোধ করে, কারণ সবাই সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে আর সে তার মতো। তাই মীরা আগুনকে বলে, তুমি যে এমন জায়গায় আমাকে নিয়ে আসবে তা আগে জানালেই তো পারতে, আমিও সেভাবেই প্রস্তুতি নিয়ে আসতাম। আগুন তখন মীরাকে বলে, তুমি যে ড্রেসে এসেছো সেই ড্রেসেই তোমাকে সবচেয়ে দারুণ লাগছে, তাই এ ব্যাপারে তোমার মন খারাপ করতে হবে না। এরপর তারা ববির কাছে যায়। কন্ট্রাক্ট সাইনের আগ মুহূর্তে মীরা একটা ওয়াশরুমে আসে। সেই ওয়াশরুমে আগে থেকে ফষ্টিনষ্টি করছিল রিশাদ এবং তার গার্লফ্রেন্ড। রিশাদ মীরাকে দেখেই চিনে ফেলে যে এটা আগুনের গার্লফ্রেন্ড, তাই মীরার সাথে শুরু করে দেয় খারাপ আচরণ। এক পর্যায়ে মীরার উপর চড়াও হয়। মীরা কোনো মতে নিজেকে সেভ করে বাইরে এসে আগুনকে বলে, চলো এখান থেকে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখন বলো তুমি আমাকে নিয়ে যাবে নাকি আমি একা চলে যাব? হঠাৎ মীরার এমন অদ্ভুত আচরণ আগুনকে টেনশনে ফেলে, তাই বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। মীরা শুরুতে ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করলেও আগুনের ক্রমাগত প্রশ্নের মুখে ওয়াশরুমে ঘটে যাওয়া সব কর্মকাণ্ড তার সাথে শেয়ার করে। এতে আগুন রিশাদের ওপর প্রচণ্ড রেগে গিয়ে নাইট ক্লাবে মারধর শুরু করে। এরপর জানায়,
মীরা শুধু আমার। ওর দিকে তুই যদি আর কোনোদিন চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ একদম উপড়ে ফেলবো। এসব বলে মীরাকে নিয়ে সেখান থেকে চলে যায় আগুন। আগুন এভাবে মীরাকে প্রোটেক্ট করায় মীরার যেন আগুনের প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু অ্যালবামের কন্ট্রাক্ট সিগনেচার না করায় ব্যান্ডের অন্যদের মধ্যে চিন্তা চলে আসে। সামনে কি করবে সেটা আর ভেবে পায় না। এর মধ্যেই একদিন আসলাম এসে সবাইকে জানায় ববি এখনও অ্যালবামটা করবে বলে জানিয়েছে। এতে করে সবাই খুশি হয়। শুরু হয়ে যায় গান লেখা, কম্পোজিশন এবং মিউজিক ভিডিও। প্রথম গানের নাম দেওয়া হয় আমাকে উড়িয়ে দাও। প্রথম গান প্রকাশের পরপরই সবাই সাদরে গ্রহণ করে, একদম ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় শুধু এই গান নিয়েই চর্চা হতে থাকে। টিকটক রিলসে শুধু এই গান। গানটির এত জনপ্রিয়তা আগুন সহ তার ব্যান্ড দল এনজয় করছিল। একটা গান আগুনের পরিচিতি বাড়িয়ে দেয় বহুগুণ। এতে আগুনও তার লাইফস্টাইলে চেঞ্জ আনে, নিজেকে উপস্থাপন করে রকস্টার হিসেবে। এরপর আগুন তার ব্যান্ড নিয়ে অনেকগুলো স্টেজ প্রোগ্রাম করলে সবগুলোতেই ভালো সাড়া পেতে থাকে। কিন্তু এর মাঝেই আগুন মীরার ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে মীরাকে ফোনে পায় না। বেশ কয়েকদিন এমন হলে আগুন যেন কিছুটা ভেঙে পড়ে। তাই এসবের মধ্যে একদিন নেশা করে। সেদিন আবার ববি তার মিউজিক কোম্পানি থেকে আগুনের গান নিয়ে প্রেস মিট রাখে। ব্যান্ডের অন্যান্যরা তাদের মতো কথা বলার পর আগুন নেশাগ্রস্ত অবস্থাতেই আসে সাংবাদিকদের সামনে। সাংবাদিকরা নিয়ে আসে উল্টাপাল্টা যত সব প্রশ্ন। তারা আগে নিয়ে আসে আগুনের বাবা মায়ের সম্পর্কের ব্যাপারটা। আগুনের বাবা মায়ের সম্পর্ক ভালো নয়। আগুনের বাবার বেশ কয়েকটা পরকীয়ার ঘটনা মিডিয়ায় এসেছিল। তাছাড়া আগুনের মায়েরও একই ব্যাপার। মা এক সময় বড় সিঙ্গার ছিল, তবে বিয়ে করার পর গান ছেড়ে দেয়। এখন পরকীয়ার জন্য দুজনের মাঝে সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। তাই সাংবাদিকেরা এই প্রসঙ্গ নিয়ে এসে আগুনকে জিজ্ঞেস করে, তুমিও কি এসব জড়াবে নাকি? কারণ তুমি এখন ফেম পেয়েছ। সাংবাদিকদের এমন প্রশ্নে আগুন প্রচণ্ড রেগে যায়। সাংবাদিকদের উপরে রেগে গিয়ে সেখান থেকে চলে গিয়ে শুধু ড্রাগস নেয়। এদিকে মীরার সাথে যোগাযোগ না করতে পারার টেনশন তো আছেই, সাথে সাংবাদিকদের এমন প্রশ্নে সে ডিপ্রেশনে পড়ে যায়। আগুনের এমন পরিস্থিতি দেখে ববি এক সাকসেসফুল পার্টির আয়োজন করে। সেখানে ববি আগুনকে মন খারাপ অবস্থায় দেখে একটা হার্ড নেশাজাতীয় দ্রব্য সেবনের অফার করলে আগুন সেটা নেয়। আর এতে করে আগুন হুঁশ খুইয়ে ফেলে। পার্টিতে উপস্থিত সুনিধি নামে এক মেয়ের অনেক ক্লোজে চলে আসে। এমন সময় সেখানে উপস্থিত হয় মীরা। মীরা আগুনকে এভাবে অন্যের সাথে দেখে অনেক রেগে যায়। মীরা রেগে গেলেও আগুন এতদিন পর মীরাকে দেখে খুশি হয়। কিন্তু মীরা রেগে গিয়ে আগুনকে বলে, আমি আমার লাইফের সবচেয়ে কঠিন সময়গুলো পার করছি, আর তুমি এখানে মেয়ে নিয়ে ফুর্তি করছো। আগুন বলে, আমি তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে কোনোভাবেই পাইনি। মীরা তখন জানায়, আমাদের সম্পর্কের ব্যাপারটা ফ্যামিলিতে জেনে গিয়েছে। আমার ফোন তারা ভেঙে ফেলেছে। এমনকি অন্য কারোর সাথে আমার বিয়েও ঠিক করা হচ্ছে। তাই আমি এখানে এসেছি আমাদের সম্পর্কের নতুন ঠিকানা খুঁজতে। আর তুমি কিনা আছো অন্য মেয়েদের নিয়ে। সব জনপ্রিয় মানুষরা বুঝি এমনই হয়। সব কথা শুনে আগুন মীরাকে পুরো ব্যাপার বুঝিয়ে বলার চেষ্টা করলেও মীরা কোনো কিছুই বুঝতে চায় না। বলে, আমি আসলে ভুল ছিলাম। ভেবেছি আমাকে না পেয়ে তুমি কষ্টে থাকবে, কিন্তু না, এখন দেখছি ভালোই আছো। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো কারো না, এমনকি তোমার পরিবারেরও না। মীরা পরিবারের ব্যাপারটা নিয়ে আসলে আগুনের মাথা গুলিয়ে যায়। রেগে গিয়ে বলে, আমার ফ্যামিলিকে নিয়ে বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি দেখি ৮-১০টা মেয়ের মতোই। আমি আসলে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেটা না শুনেই তুমি আমার উপর ব্লেম দিতে শুরু করেছ। আগুন এসব বললে মীরা কান্না শুরু করে। এরপর মীরা কিছু একটা বলতে যাবে, এমন সময় আগুন মীরাকে ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেয়। এতে মীরাও কান্নারত অবস্থায় পার্টি থেকে বের হয়ে যায়। মোট কথা, এখানে আগুন স্ট্রং ড্রাগস নেওয়ায় কোনো দিক থেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। নেশাগ্রস্ত হয়ে অন্য মেয়েদের সাথে রাত ভর পার্টি করে। পরের দিন সকালেই আসলাম আসে আগুনের কাছে, কারণ যেতে হবে কোর্টে। ওই যে নাইট ক্লাবে আগুন যে রিশাদকে মেরেছিল, রিশাদ আসলে মন্ত্রীর ভাতিজা। ওই মারপিটটা কোর্ট পর্যন্ত এসেছে। আজকেই কোর্টের হিয়ারিং। কিন্তু আগুন এমন স্ট্রং ড্রাগস নিয়েছিল যে ঘুম থেকে জাগানো পর্যন্ত যাচ্ছিল না। অনেকভাবে তাই সবাই আগুনকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, তবে কাজ হয় না। শেষমেশ গতরাতে সেই ড্রাগস দিয়ে সবাই মিলে আগুনকে ঘুম থেকে জাগিয়ে তুলে নিয়ে আসে কোর্টে। কোর্ট প্রাঙ্গণে আসার পরপরই বাবা আগুনকে জানিয়ে দেয়, তুমি কোনো কথা বলবে না, আমি সবকিছু বলবো। জাজের সাথে কথা বলে আমি সব ঠিক করে নেব। সেভাবেই চলতে থাকে। জাজও আগুনকে রিশাদ কেস থেকে মুক্তি দেয়। কিন্তু আগুন হাত উপর করতেই কাপড় থেকে ড্রাগসের প্যাকেট নিচে পড়ে। এই ড্রাগস গতরাতে কেউ একজন তার পকেটে দিয়েছিল। এইটা দেখা মাত্রই জাজ পুলিশকে নির্দেশ দেয় আগুনকে গ্রেফতার করার জন্য। এরপর আগুনকে সরাসরি পাঠানো হয় কারাগারে। সেখানে এসে আগুন কিছুতেই মনে করতে পারছিল না গতরাতে সে মীরাকে কি বলেছিল।
আসলাম কারাগারে আগুনকে দেখতে আসলে আগুন আসলামের থেকে জানতে চায় মীরাকে সে কি বলেছিল, কিন্তু আসলাম কিছুই জানায় না। দিন দিন কারাগারে আগুনের দিনকাল খুবই খারাপভাবে কাটতে শুরু করে। সে মীরাকে প্রচণ্ডভাবে মিস করতে থাকে। কোনো কিছুই তার আর ভালো লাগে না, সারাক্ষণ এক কোনায় বসে থাকে। আসলাম কারাগারে যখনই তার সাথে দেখা করতে আসতো তখন সে শুধু মীরার ব্যাপারেই জানতে চাইত, কিন্তু আসলাম কিছুই বলতো না। এতে আগুন আসলামের উপরে রেগে যেত, তবুও আসলাম কিছুই বলতো না। কারাগারে এক কয়েদি ব্যান্ড দল ছিল, তারা সারাদিন গান গাইত। আগুন গানের মানুষ হয়েও এসবে কোনো মনই বসাতে পারত না, সারাক্ষণ শুধু চুপচাপ থাকত। অনেকদিন পর আগুনের জামিন হয়। আগুন কারাগার থেকে বের হলে আসলামই রিসিভ করে। এরপর জানায়, তোর বাবা কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি, এখন বাড়ি চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু আগুন আগে মীরার বাড়ি যেতে চায়। মীরাকে এতদিন না দেখতে পেয়ে সে ভালো নেই। বাধ্য হয়ে আসলাম তাই আগুনকে মীরার বাড়িতেই নিয়ে আসে। আসতে আসতে রাত হওয়ায় তারা বাড়ি এসে দেখে মীরার ফ্যামিলি ডিনার করছে, কিন্তু সেখানে মীরা নেই। মীরার ফ্যামিলি আগুনকেও তাদের সাথে খেতে বললে আগুন প্রথমে না করে, কিন্তু এরপর খেতে বসে। খাওয়ার মধ্যেই মীরার ফ্যামিলি আগুনকে জানায় মীরার বিয়ে হয়ে গেছে। এইটা শুনে আগুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যে মীরাকে আগুন এত ভালোবাসে সেই মীরা কিনা আজ অন্যের। আগুন এখন কি করবে সে কিছুই বুঝতে পারছিল না, একদম ইমোশনাল হয়ে যায়। আসলামকে নিয়ে আগুন চলে আসে তার ফ্ল্যাটে। সেখানে মীরার কথা মনে করে সারাক্ষণ শুধু ড্রাগসে লিপ্ত থাকে, কোনো কিছুতেই মন বসাতে পারে না। অনেক দিন এভাবে কেটে যায়। আগুন রিয়েলাইজ করে মীরাকে সে পাবে না, আর অন্য কোনো মেয়েকেও এই জীবনে সে ঠাঁই দিতে পারবে না। তাই আবারও কনসার্ট শুরু করে দেয়। হার্ট ব্রোকেন হওয়ায় আগুন আগের চেয়েও এখন ফিল নিয়ে গান গাইতে থাকে। এতে করে মানুষ আগের থেকেও আগুনকে বেশি পছন্দ করতে শুরু করে। অনেক জনপ্রিয় হওয়ায় আগুন অনেকগুলো ব্র্যান্ড প্রমোশনও শুরু করে। এই পর্যায়ে আমাদের সামনে উপস্থাপন করা হয় মডেল এলিনাকে। এলিনাও অনেক জনপ্রিয় একজন মডেল। আগুন দূর থেকে লক্ষ্য করে এলিনাকে। আগুন যার সাথে অ্যাডের সাইনিং করতে এসেছিল সে অনবরত এলিনাকে বিরক্ত করেই চলেছিল। আগুন অনেকক্ষণ চুপচাপ থাকার পর ধৈর্য হারিয়ে ফেলে রেগে যায়। রেগে গিয়ে একটা ড্রিঙ্কসের বোতল ভেঙে ফেলে। লোকটি আগুনের এমন ব্যবহার দেখে কাছে আসে। আগুন তখন লোকটিকে কোনো পাত্তাই দেয় না, যা দেখে ইমপ্রেস হয় এলিনা। এরপর আগুন এবং এলিনা মিলে একটা ব্র্যান্ডের ফটোশ্যুটে অংশগ্রহণ করে, যেখানে সবাই এলিনাকে দেখে মুহূর্তের মধ্যেই গলে যায়। সেখানে আগুন এলিনার দিকে ফিরেও তাকায় না। এতে দুজনের কেমিস্ট্রি জমছিল না, তাই অ্যাড পরিচালক দুজনকে একত্রিত বসে পুরো ব্যাপারটা সর্ট আউট করতে বলে। আগুন একটা জায়গায় বসলে সেখানে এলিনা এসে আগুনকে বলে, আপনার গান আমি অনেক দিন ধরেই শুনি, আপনার গানের গলা আমার খুবই পছন্দের, কিন্তু আপনার স্টেজের চেহারা আর এখানকার চেহারার মধ্যে একদমই মিল নেই। আপনি গান কিংবা স্টেজ পারফরমেন্সে একদম চঞ্চল, কনফিডেন্সে থাকেন, কিন্তু এখন দেখছি একদম লাজুক। আগুন বলে, চেহারা দেখেই আসলে সবকিছু যাচাই করা যায় না। এরপর দুজন অনেক কথা বলে। কথোপকথন শেষে দুজন সুন্দরভাবে শ্যুট করে। সেদিনকার মতো শ্যুট শেষ করে দুজন চলে আসে আগুনের ফ্ল্যাটে। আগুন একটা জায়গায় বসলে তার পাশে এলিনাও এসে বসে। এর মধ্যে তারা ধীরে ধীরে ক্লোজ হতে শুরু করে। এরপর আগুন যখন এলিনার সাথে অন্তরঙ্গ হতে যাবে তখনই আগুনের মস্তিষ্কে ভেসে ওঠে মীরার যত স্মৃতি। এতে করে আগুন মন খারাপ করে রুমের বাইরে চলে যেতে থাকলে এলিনা আগুনকে বলে, এটা তো তোমার ফ্ল্যাট, তুমি কেন চলে যাচ্ছ? যাব তো আমি। আগুন তখন জানায়, আমি আসলে একজনকে ভালোবাসি। এলিনা তখন বলে, ভুল মানুষকে ভালোবেসে নিজেকে আবার ধ্বংস করো না। এসব কিছু বলে সে চলে যায়। আগুন এরপর মীরাকে ভুলে থাকার জন্য সপ্তাহে ৩-৪টা করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে থাকে। এর মধ্যে একদিন একটা প্রোগ্রামে আগুন পিয়ানো বাজিয়ে পারফরমেন্স করছিল, কিন্তু হঠাৎ করে গলায় সমস্যা শুরু হলে একদম মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে সবাই মিলে আগুনকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আসলামকে জানায় আগুন অনেক দিন ধরেই ড্রাগস নিচ্ছিল, যার কারণে কণ্ঠনালীতে সমস্যা হয়েছে। ২-৩ মাস কোনো প্রোগ্রাম করতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না, ফুল রেস্টে থাকতে হবে। এসব শুনে আসলাম শকড হয়, কিন্তু আগুন আরও বেশি শকড হয়। এই ব্যাপারটা আবার ববিও জেনে আসলামকে বলে, কি আগুন, গান গাইতে পারবে না? আমি তোমার উপর অনেক টাকা ইনভেস্ট করেছি, অনেক প্রোগ্রামের ডেট নিয়েছি, সেগুলোর এখন কি হবে? ববি আসলামকে বলে, তাড়াতাড়ি তোমার বন্ধুর গলা ঠিক করাও, তা না হলে তোমরা বিপদে পড়বে। এসব বলে ববি চলে গেলে আসলাম আগুনকে সান্ত্বনা দিয়ে বলে, তুই কোনো চিন্তা করিস না, বিভিন্ন কারণ দেখিয়ে প্রোগ্রামগুলো ডিলে করব, আর যদি বেশি ইমার্জেন্সি প্রোগ্রাম অ্যাটেন্ড হতেই হয় তাহলে লিপসিং করবি। 2 দিন পর হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয় আগুনকে। এরপর আসলাম তাকে নিয়ে আসে আগুনের ফ্ল্যাটে। আগুনের অস্ত্র এখন কণ্ঠ। সেই কণ্ঠ কাজ না করাই ধীরে ধীরে আগুনের আশেপাশের লোকজন আগুনকে ছেড়ে চলে যায়। সবাই চলে গেলেও আসলাম আগুনের পাশে থেকে যায়। আসলাম চলে না যাওয়ায়
আগুন জিজ্ঞেস করে, তুই এখনো কেন আছিস? যখন সবাই আমাকে ছেড়ে চলে গেল। আসলাম জানায়, আমার বাবা অনেক শখ করে আমাকে একটা হাই স্ট্যান্ডার্ড স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। আমার বাবা অতটা সচ্ছল ছিল না, তাই আমার পোশাক আশাক সেরকম ছিল। এ নিয়ে সবাই আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন তারা আমাকে বাথরুমের মধ্যে আটকে রেখে মজা নিচ্ছিল। তখন তুই এসে আমাকে বাঁচিয়েছিলি। তারপর থেকেই তুই সবসময় আমার সঙ্গ দিয়েছিস, তাই তোর এই খারাপ সময়ে আমি কখনো তোকে ছেড়ে যাব না। আসলামের এসব কথা শুনে আগুন ইমোশনাল হয়ে যায়। আসলামও হয় ইমোশনাল। অনেকদিন যাবৎ কোনো প্রোগ্রাম সে করতে পারে না, তাই ববির সাথে করা কন্ট্রাক্টগুলো ড্যামারেজ দিতে গিয়ে আগুনকে তার বাড়ি গাড়ি সব বিক্রি করে দিতে হয়। এতে করে সে একদম নিঃস্ব হয়ে যায়। এরপর ফিরে আসে নিজেদের বাড়িতে, কিন্তু মা আগুনকে দেখে অনেক কটু কথা শোনায়। তখন আগুনও তার মাকে বলে, তুমি কি আমার মা হতে পেরেছ? জন্ম দিলে কি মা হওয়া যায়? আদর সোহাগ দিয়ে বড় করতে হয়, যেটা তুমি কখনোই করনি। এসব বলে আগুন যখন চলে যেতে থাকে, তখন মা বলে, আমি যখন তোমার বাবাকে বিয়ে করেছিলাম তখন আমরা দুজনেই গান গাইতাম, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমি গান গাওয়াই ছেড়ে দেই আর সংসারে মনোযোগী হই। কিছুদিন পরে আমি টের পাই তোমার বাবা অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে। এতে আমি সিদ্ধান্ত নেই ছেড়ে চলে যাব, কিন্তু তখনই তুমি আমার পেটে চলে আসো। তোমার কথা চিন্তা করেই কেবল আমি আমার জীবনকে নষ্ট করেছি। জানতাম একটা মানুষের ভালো সময় খারাপ সময় একসাথেই আসে, তাই আমিও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যেন তোমার খারাপ দিনেও আমি হাসতে পারি। এসব বলে মা কান্না করতে থাকলে আগুন ইমোশনাল হয়ে যায়। আগুনের পর চলে যেতে থাকলে বাবা আটকানোর চেষ্টা করে, তবে আগুন এবার আর থামে না। আগুন বাইরে একা দিন কাটাতে থাকলে বাবা তা সহ্য করতে পারছিল না, তাই একদিন আগুনকে বুঝিয়ে ঘরে নিয়ে আসে। পরদিন আগুনের গলা চেকআপের জন্য দেশের সবচাইতে বড় হসপিটালে এসে আগুন আসলাম। চেকআপের সময় আসলাম আগুনকে বলে, আমার এটা ভেবে ভালো লাগছে তুই নেশা করা একদম ছেড়ে দিয়েছিস। আরও ভালো লাগছে যে তুই মীরাকেও ভুলে গেছিস। আসলামের এসব কথার মধ্যে আগুনের চোখ গিয়ে পড়ে মীরার দিকে। মীরা নিচ দিয়ে হাঁটছিল। আগুন তখন দৌড়িয়ে মীরার সামনে আসে। এতদিন পর এখানে দুজন দুজনকে দেখে একদম অবাক হয়ে যায়। মীরাকে দেখে আগুনের গলা যেন আরও খারাপ হয়ে ওঠে। স্তব্ধতায় আগুনের গলা দিয়ে কোনো কথা বের হয় না। তাই আগুন টেক্সটে মীরাকে জানায়, অনেক জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি, অনেক কষ্ট হয়েছে। মীরা তখন বলে, তুমি তো আমাকে সেদিন রাতে তাড়িয়ে দিয়েছিলে, তাই আমি অভিমান করে দূরে গিয়েছি। আগুনের পর বলে, আমি সেদিন রাতে তোমাকে কি বলেছিলাম সেগুলোর কোনো কিছুই আমার মনে নেই, তাই বলে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? আগুনের কথার এই প্রেক্ষিতে মীরা জানায়, আমি তো বিয়ে করিনি। হ্যাঁ, এঙ্গেজমেন্ট করেছিলাম, কিন্তু বিয়েটা ভেঙে দিয়েছি। এসব শুনে আগুন খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু আগুনের এই খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না, কারণ মীরা জানায়, আমরা দুজন আর এক হতে পারবো না। এটা বলে মীরা চলে যেতে থাকলে আগুন মীরাকে অনেক আটকানোর চেষ্টা করে, তবে মীরা চলেই যায়। তাই আগুন আবারও মন খারাপ করে থাকলে কিছুক্ষণ পর মীরা এসে আগুনকে জড়িয়ে ধরে বলে, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি, আমি এখনো তোমাকেই ভালোবাসি, প্রতিদিন তোমাকে মিস করি, আর কখনো আমাকে ছেড়ে যেতে বলো না, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। মীরাকে আবারও ফিরে পেয়ে আগুন যেন আগের মতো হ্যাপিলি জীবনযাপন করতে শুরু করে। মীরা নিজে আগুনের কেয়ার নিতে থাকে। এতে ধীরে ধীরে আগুনের গলা ভালো হতে শুরু করে। কয়েক মাসের মধ্যে আগুনের কণ্ঠ একদম ঠিক হয়ে যায়। ছোটখাটো কলেজের কনসার্ট দিয়ে আগুন আবারও ব্যস্ত লাইফে পা দেয়। ছোট পরিসরেও আগুন ভালো রেসপন্স পেলে বড় আকারেও সব প্রোগ্রামগুলো শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাক চলার মধ্যেই দুজন বিয়ে করে নেয়। বিয়ের পরের জীবনকে দুজন খুবই সুন্দরভাবে উপভোগ করছিল। একদিন মীরা আগুনকে জানায় তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। এটা শুনে আগুন খুশিতে আত্মহারা হয়ে যায়। দুজন তাদের অনাগত সন্তানের আগমন উপলক্ষে অনেক প্ল্যান করে। আগুনও দিন দিন অনেক পপুলার হয়ে ওঠে। বিদেশি সিঙ্গার এখন আগুনের সাথে কোলাবোরেশন করতে চায়, তাই আসে তার অফিসে। এদিকে মীরা আগুনকে ফোন করে বলে, আজকে কিন্তু আমার চেকআপের জন্য হসপিটালে যাওয়ার কথা। আগুন বলে, তুমি যাও, আমি বিদেশি সিঙ্গারের সাথে কোলাবোরেশনের ডিল ফাইনাল করেই আসছি। ফোনটা রেখে মীরা হসপিটালের দিকে ঢুকে পড়ে। এদিকে আগুন এবং বিদেশি সিঙ্গার যখন কোলাবোরেশনের সাইন করতেই যাবে, তখন টিভি নিউজে আগুন এক ব্রেকিং নিউজ দেখতে পায়। ব্রেকিং নিউজটা হচ্ছে, হসপিটালের উপরে একটা প্লেন ক্র্যাশ করেছে, আর এই হসপিটালেই আগুনের মীরাকে নিয়ে যাওয়ার কথা ছিল। এমনকি মীরা এখন সেই হসপিটালেই। নিউজটা দেখে আগুন ছুটে আসে সেখানে। প্লেন ক্র্যাশে হসপিটালের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু আগুন, আগুনে মানুষজন দাও দাও করে জ্বলছে। ইতিমধ্যে অনেক মানুষ মারাও গিয়েছে। আগুন শুধু খুঁজতে থাকে তার মীরাকে। এদিক সেদিক খোঁজাখুঁজি করার পর আগুন দেখতে পায় মীরার নিথর দেহটি একটা স্ট্রেচারে। মীরাকে এভাবে দেখে আগুন একদম স্তব্ধ হয়ে যায়। প্রিয় মানুষকে হারানোর বেদনা একদম নিতে পারে না সে। চোখের জলে মীরাকে শেষ বিদায় জানিয়ে আগুন একদম ভেঙে পড়ে। রুমে এসে উন্মাদ হয়ে সব ড্রিঙ্কের বোতল ভেঙে ফেলে। এরপর মুখে নেয় সিগারেট। লাইটারটা দিয়ে সিগারেট জ্বালায়।
সেই জ্বলন্ত লাইটারটা ভেঙে ফেলা ড্রিঙ্কসের বোতলের উপরে ছুঁড়ে মারে। এতে করে পুরো ঘরে আগুন ধরে যায়। সেই জ্বলন্ত আগুনের মাঝে সিগারেট ফুঁকতে ফুঁকতে আগুন পৃথিবীর সবচেয়ে একাকী মানুষ নিজেকে মনে করে। আর এখানে রকস্টার মুভিটি শেষ হয়। শাকিব খান দারুণ অভিনয় করেছেন রকস্টারে। গল্প মোটামুটি ভালোই, কিন্তু মুভিটির নাম রকস্টার না দিয়ে প্রেমিক দিলে ভালো হতো। আর এই মুভি সবার ভালোও লাগবে না। যারা একটু ভিন্ন ধরনের কিছু পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হবে। মুভিটিতে সুন্দর এক নেগেটিভ ব্যাপার উপস্থাপন করা হয়েছে। ড্রাগস মানুষের জন্য কতটা ক্ষতির হতে পারে তা খুব সুন্দরভাবে মুভিটিতে উপস্থাপন করা হয়েছে। তাই এসব থেকে দূরেই থাকুন। রকস্টার আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।